নমস্কার বন্ধুরা, বিশ্ববিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের একটা কথা আপনাকে আমি বলি, ডোন্ট ইনভেস্ট ইন সামথিং দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যে ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি বোঝেন না সেখানে আপনি ইনভেস্ট করবেন না। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এই কথাটা সত্য। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আপনি বলতে চাইছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না? না, আমি এটা বলছি না। আমি বলতে চাইছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে মিউচুয়াল ফান্ডের ব্যাপার স্যাপারগুলো ভালো করে আপনাকে বুঝে নিতে হবে। কেন বলছি এ কথা? আপনাকে একটা ঘটনার কথা বলি। আমার মেয়ের বয়স 5 বছর। গতকাল ভ্যাকসিনের একটা ডোজ ছিল। তো ভ্যাকসিন দেওয়ার পর রাতের বেলা দেখি তার জ্বর এসে গেছে, কিন্তু এর জন্য কিন্তু আমি একটু টেনসড হইনি। তার কারণটা কি? কারণ ভ্যাকসিন দেওয়ার সময় সিস্টার বলে দিয়েছিলেন যে সন্ধ্যের দিকে বা রাতের দিকে জ্বর আসতে পারে, সেই জন্য চিন্তার কিছু নেই। যদি জ্বরটা খুব বেশি আসে তাহলে প্যারাসিটামলের একটা ডোজ নিয়ে নেবেন। কিন্তু মনে করুন সিস্টার যদি এটা আমাকে না বলতো, কিংবা এটা যদি আমি না জানতাম, তাহলে কি হতো? তাহলে রাতের বেলা আমি দুশ্চিন্তা করতাম। রাতের বেলা হয়তো ডাক্তারকে ফোন করতাম, ফোনে না পেলে হয়তো মেয়েকে নিয়ে হসপিটালে চলে যেতাম। সুতরাং আপনি দেখতে পেলেন যে একটা ইনফরমেশান জানা আর না জানার মধ্যে আমাদের বিহেভিয়ারের পার্থক্য কীরকম হয়। যেহেতু আমি জানি যে এটা রিস্কি না, সেই কারণের জন্যই কিন্তু আমি কাম কুল কম্পোজড হয়ে রাতের বেলা সমস্ত ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারলাম। কিন্তু যদি না জানতে পারতাম তাহলে হয়তো আমি টেনসড হয়ে যেতাম এবং সারা রাত জেগে বসে থাকতাম, হয়তো বা পুরো একটা স্লিপলেস নাইট আমাকে কাটাতে হতো। আর সেই কারণের জন্যই আপনাকে বলছি যে যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার আগে অবশ্যই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ভালোভাবে জেনে নেবেন। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ব্যাপারটা বুঝিয়ে বলবো এবং চেষ্টা করব খুব সহজ সরল ভাষায় ব্যাপারটাকে বুঝিয়ে বলা, যাতে সবাই ব্যাপারটা বুঝতে পারেন। মিউচুয়াল ফান্ড বাংলা করলে দাঁড়ায় পারস্পরিক তহবিল। তো তহবিল মানে আপনি বুঝতেই পাচ্ছেন, এই কালেকশন অফ ফান্ড, মানে অনেকজন মিলে চাঁদা তুলে একটা ফান্ড তৈরি করলাম। এবার পারস্পরিক কথাটা কেন বলছি? কারণ অনেকজন মিলে করছি, পরস্পর চাঁদা তুলে একটা তহবিল তৈরি করছি। কেন এই তহবিলটা আমরা তৈরি করছি? এই তহবিলটা তৈরি করছি ইনভেস্ট করব বলে। তো এবার আপনার মনে প্রশ্ন আসবে যে ইনভেস্ট করার জন্য সবাই মিলে একসাথে চাঁদা তুলে ইনভেস্ট করার কি আছে? যাদের টাকা আছে তারা তো নিজেরাই ইনভেস্ট করতে পারবে। এর পিছনে 4টে কারণ আছে। সেই কারণগুলো কি কি? প্রথম, মনে করুন আপনি একটা জব করছেন, আপনি আপনার ফিল্ডেতে এক্সপার্ট, কিন্তু হতেই পারে যে টাকা পয়সার ব্যাপারে আপনার অতখানি নলেজ নেই, কোথায় ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যাবে সে সম্বন্ধে আপনার নলেজ নেই। তো সেই কারণে আপনি চান আপনার টাকাটা তাদেরকে দিতে যারা আপনার টাকাটা নিয়ে ভালোভাবে ইনভেস্ট করে আপনাকে রিটার্ন দেবে। 2 নম্বর কারণ এটা হতে পারে যে আপনি আপনার জবেতে বিরাট ব্যস্ত, আপনার সময়ের খুব অভাব, এবং আপনি মনে করেন যে আপনি যে জিনিসটা ভালো বোঝেন টাইম সেখানেই ভালোভাবে ইনভেস্ট করবেন, যাতে সেই জায়গাতে আপনি আরও ভালো গ্রোথ করতে পারেন। টাকা পয়সা বা হিসেব নিকেশের ব্যাপারটা আপনার এরিয়া নয়, সুতরাং এই এরিয়াটা আপনি যে ভালো বোঝে, যারা এই এরিয়ার এক্সপার্ট, তাদের হাতে আপনি ছেড়ে দিতে চান। এটা 2 নম্বর কারণ হতে পারে। 3 নম্বর যে কারণ সেটা হলো, মনে করুন আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করতে পারবেন এবং এই টাকাটা আপনি শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করতে চান। এইবার যদি আপনি দেখেন নেসলে ইন্ডিয়া কোম্পানির একটা শেয়ারের দামই হলো 22,000 টাকার কাছাকাছি, তাহলে 10,000 টাকা দিয়ে তো আপনি একটা নেসলে ইন্ডিয়ার শেয়ারও কিনতে পারবেন না। আমাদের দেশে শেয়ার ফ্র্যাকশানে কেনা যায় না, ভগ্নাংশতে কেনা যায় না, আপনাকে মিনিমাম একটা কিনতেই হবে। তো 10,000 টাকা দিয়ে তো আপনার হবে না একটা নেসলে ইন্ডিয়ার শেয়ার। এক্ষেত্রে আমাদের কাছে কি অপশান থাকছে? তো যারা আমরা ইনভেস্ট করতে ইচ্ছুক সবাই মিলে টাকাটা একসাথে অ্যাকুমুলেট করলাম, তারপরে সেই টাকা দিয়ে আমরা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনলাম, এবং আমরা যে পরিমাণ টাকা জমা করছি, আমাদের নিজেদের যতখানি টাকা জমা আছে, তো সেই অনুপাতে আমরা বিভিন্ন কোম্পানির যে শেয়ার আছে সেই পরিমাণ ভ্যালু পেয়ে যাব। তো এটা একটা কারণ। আর 4 নম্বর যে কারণ সেটা হলো, আমি যখন অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করব তখন আমি সেই টাকা দিয়ে একটা কোম্পানির হয়তো শেয়ার কিনতে পারবো, কিন্তু যে কোনো একটা কোম্পানির শেয়ার তো সবসময় ভোলাটাইল হতে পারে, রিস্কি হয়ে যেতে পারে। তো আমি চাই যে সবথেকে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে তাদের সব শেয়ারেতেই ইনভেস্ট করতে। কিন্তু আমি যদি প্রতিটা কোম্পানি যেগুলো ভালো ভালো আছে তার যদি একটা করে শেয়ারও কিনি, তাহলেও আমাকে প্রায় 60-70 হাজার টাকা প্রতি মাসে ইনভেস্ট করতে হবে। এত টাকা তো আমার পক্ষে ইনভেস্ট করা সম্ভব না। তো যখন আমরা সবাই মিলে একসাথে ইনভেস্ট করব তাহলে কি হবে? তাহলে আমাদের সবার যে জমা টাকাটা সেটা একটা বড় অ্যামাউন্ট হবে, এবং সেই জমা টাকা দিয়ে আমি চাইলে ভালো ভালো যেসব টপ কোম্পানিগুলো আছে তাদের শেয়ারেতে ইনভেস্ট করতে পারি।
এবার আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেই রেশিওতে, সেই প্রপোর্শনেতে আমার একটা হিস্সা বা আমার একটা অংশীদারি থাকবে। তো এবার আপনার কাছে নিশ্চয়ই এটা পরিষ্কার হয়ে গেল যে কেন আমরা সবাই মিলে একসাথে ইনভেস্ট করছি, ইন্ডিভিজুয়ালি কেন ইনভেস্ট করছি না। এবার প্রশ্ন হলো যে আমরা কোথায় ইনভেস্ট করব। যে টাকাটা আমরা তুললাম সে টাকাটা কোথায় ইনভেস্ট করব। ইনভেস্ট করার অনেকগুলো অপশান আছে। প্রথম যে অপশান সেটাকে বলা হয় ডেট অপশান। ডেট শব্দের অর্থ হলো ধার, অর্থাৎ এক্ষেত্রে আমরা ধার দেব। কাদেরকে ধার দেব? গভর্নমেন্টকে দিতে পারি, অথবা কোনো কোম্পানি বা বিজনেস যাদের টাকার দরকার তাদেরকে দিতে পারি। তারা আমাদের থেকে কেন ধার নেবে? দেখুন, ধার নেবার জন্য সরকার বা কোম্পানিগুলোর কাছে একটা অপশান আছে, সেটা হলো ব্যাংক। কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট খুব বেশি। তো সেই কারণের জন্য যে তারা চায় যে পাবলিকের থেকে ধার নিতে। তো পাবলিকের থেকে যদি ধার নিতে হয়, সেই ধার নেওয়ার জন্য তারা একটা ইনস্ট্রুমেন্টকে ইস্যু করে, সেটার নাম হলো বন্ড। বন্ডের বাংলা হলো ঋণপত্র। অর্থাৎ আমি আপনার কাছ থেকে ঋণ নিলাম, এটা তার কাগজ, এটাকে বলে ঋণপত্র। ঋণপত্রেতে কি হয়, আমি যত টাকার বন্ড ইস্যু করলাম সেই পরিমাণ টাকা আপনার থেকে আমি নিয়ে নেব। যে টাকাটা নিয়েছি সেই টাকার বিনিময়ে প্রতি মাসে মাসে সুদ হিসাবে কিছু টাকা দেব। এটাকে বলা হয় বন্ডের কুপন রেট। তারপরে ওই বন্ডের টেনিওরটা শেষ হয়ে গেলে, অর্থাৎ যত বছরের এটা বন্ড হবে, 5 বছরের হতে পারে বা 10 বছরের হতে পারে, প্রতি বছর বছর আমি সুদ দিয়ে যাব এবং ফাইনাল ইয়ারেতে আমি সুদ তো দেবই, তার সাথে সাথে যে আসল টাকাটা ছিল সেই আসল টাকাটাও ফেরত দেবো। তো এরকম বন্ড সরকার ইস্যু করে, গভর্নমেন্ট বন্ড বলে এটাকে। আবার বিভিন্ন ধরনের কর্পোরেট ইস্যু করে, বিভিন্ন কোম্পানি আছে না, তাদেরও যে টাকার দরকার হয় তো তারা ইস্যু করতে পারে। আর ইস্যু করে পিএসইউ, অর্থাৎ পাবলিক সেক্টর ইউনিট। সরকারের যে গভর্নমেন্ট কোম্পানিগুলো আছে, যেমন এসবিআই ব্যাংক হতে পারে, কানাড়া ব্যাংক হতে পারে, বা ইন্ডিয়ান অয়েল হতে পারে, এইসব যে সরকারি কোম্পানিগুলো আছে তারাও এরকম বন্ড ইস্যু করে। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় যে একটা অপশান থাকে এই ডেট অপশানেতে ইনভেস্ট করার। আর এই কারণের জন্যই এটাকে বলা হয় ডেট মিউচুয়াল ফান্ড। অর্থাৎ এক্ষেত্রে আমার টাকাটা আমি ইনভেস্ট করছি গভর্নমেন্ট বন্ডে, কর্পোরেট বন্ডে বা পিএসইউ বন্ডেতে, মেনলি এই জায়গাগুলোতে ইনভেস্ট হয়। তো এইবার প্রশ্ন হলো, ডেট মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করলাম, বিভিন্ন বন্ডেতে ইনভেস্ট করে নিলাম, এবার আমার রিটার্নের সোর্স কোথায়? অর্থাৎ আমার টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা আসবে ওই বন্ডের যে কুপন রেট আছে সেইখান থেকে। যখনই বন্ডে ইনভেস্ট করছে প্রতি বছর বছর ওইখান থেকে তো ইন্টারেস্ট পাচ্ছি, সেই যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটাই হলো আমার রিটার্ন। এবার যেহেতু এই কুপন রেটটা ফিক্সড, অর্থাৎ প্রতি বছরই এই কুপনটা দেবে, সুতরাং আমি আগে থেকে বলতেই পারবো মোটামুটি আমি কীরকম রিটার্ন পেতে পারবো, এবং এটা রিস্ক ফ্রিও হবে এবং স্টেডি রিটার্নও হবে। গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে তো কোনো রিস্ক নেই। হ্যাঁ, কর্পোরেট বন্ডের ক্ষেত্রে একটু রিস্ক থেকে যেতে পারে। মনে করুন এমন একটা কোম্পানি বন্ড ইস্যু করলো যে কোম্পানির রিপেমেন্ট যে এবিলিটি সেটা কম আছে। বন্ড ইস্যু করার পর দেখা গেল প্রথম 2 বছর তো টাকা শোধ করতে পারলো, তৃতীয় বছর থেকে আর যে ইন্টারেস্টের টাকা সেটা দিতে পারছে না, কোম্পানি ডুবে গেছে। তো সেক্ষেত্রে এটা একটা কিন্তু রিস্ক থেকে যায়। আর সেই রিস্ক থেকে বাঁচার জন্য যখনই আমি কর্পোরেট বন্ডেতে ইনভেস্ট করব, তখন আমি দেখে নেব যে যে কোম্পানিটা বন্ড ইস্যু করছে তার ক্রেডিট রেটিং কেমন আছে। ক্রেডিট রেটিং ব্যাপারটা কি? অর্থাৎ এর যে ধার করে শোধ দেওয়ার ক্ষমতা সেটা কেমন আছে। ভারতবর্ষেতে এরকম অনেক ক্রেডিট রেটিং এজেন্সি আছে, যেমন ধরুন ক্রিসিল আছে, কেয়ার আছে। এরা কিন্তু ক্রেডিট রেটিং চেক করে বলে দিতে পারবে যে কোন কোম্পানির ক্রেডিট রেটিং কেমন আছে। মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট হয়, মিউচুয়াল ফান্ড কোম্পানিরা অবশ্যই দেখে নেবে যে কোম্পানির ক্রেডিট রেটিং ভালো আছে তাদের বন্ডেতে ইস্যু করবে। তো মোটামুটি ডেট মিউচুয়াল ফান্ড আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এক্ষেত্রে রিটার্নটা মোটামুটি ফিক্স থাকবে এবং গ্যারান্টেড থাকবে। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে রিটার্নটা কম হবে, কারণ বন্ড থেকে আর কীরকম কুপন রেট পাওয়া যায়, 6%, 7%, 8% এরকম। তাহলে আপনি বুঝতেই পারছেন যে ডেট মিউচুয়াল ফান্ডের রিটার্নটাও এইরকমই আসবে। এইবার যে টাকাটা জমা করছি সেই টাকাটা ইনভেস্ট করার আর একটা অপশনও থাকে, সেটাকে বলা হয় ইকুইটি। ইকুইটি মানে হলো কোনো কোম্পানির শেয়ার। তো শেয়ার শব্দের বাংলা অর্থ কি? শেয়ার মানে হলো ভাগ, অংশীদারি। অর্থাৎ যখনই আমি কোনো কোম্পানির শেয়ার কিনছি, আসলে আমি সেই কোম্পানির একটা ছোট্ট অংশীদারিত্ব কিনে নিচ্ছি। যখন আমি বলি যে টাটা কোম্পানি, তার মানে এটা ভাববেন না টাটা কোম্পানি মানে পুরো টাটা কোম্পানিটার অংশীদার শুধুমাত্র টাটাই। টাটা কোম্পানির যে টোটাল অংশীদারিত্ব তার ম্যাক্সিমামটাই টাটা কোম্পানির হাতে আছে, কিন্তু কিছু অংশ পাবলিকের হাতে আছে, বিভিন্ন ব্যাংকের হাতে আছে, তারাও কিন্তু এই কোম্পানিটার শেয়ার কিনে রেখেছে। না, এটা কখনোই ভাববে না যে পুরো কোম্পানিটা শুধু সেই গ্রুপের হাতেই আছে, পাবলিকের হাতেও কিছু থাকে, মিউচুয়াল ফান্ড কোম্পানিদের হাতে থাকে। তো তারা সবাই মিলে কোম্পানিটাকে ওন করে, কেউ একা না। তো আমি যখন কোনো কোম্পানির অংশীদারিত্ব কিনে নিচ্ছি, তখন সেই কোম্পানিটা যখন প্রফিট করবে কোয়ার্টারলি,
তখন তাদের যদি লাভ হয় তাহলে সেই লাভের একটা অংশ যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে দেবে, এটাকে বলা হয় ডিভিডেন্ড। এবার যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করে তাদেরকে আমরা বলবো ইকুইটি মিউচুয়াল ফান্ড। এবার এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের অনেক ক্যাটাগরি আছে, লার্জ ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে কোম্পানির শেয়ার আমরা কিনছি সেই কোম্পানিগুলো কীরকম কোম্পানি, সেটা কি খুব বড় কোম্পানি, মাঝারি মাপের কোম্পানি না ছোট কোম্পানি, এর উপর ডিপেন্ড করে এর ক্যাটাগরিগুলো আছে। ক্যাটাগরি নিয়ে ভিডিও আমি এর পরের দিনে নিয়ে আসবো, আজ স্রেফ বেসিক যে আইডিয়া সেটা আপনাকে দিয়ে দিচ্ছি। এইবার প্রশ্ন আসবে, এই যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার রিটার্নটা কোত্থেকে আসবে? অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে তো আমার টাকা বাড়তে হবে, তো আমার টাকা বাড়বে কোত্থেকে? এইখানে দুটো জায়গা আছে যেখান থেকে আমার টাকাটা আসবে। প্রথম, আমি আগেই বলেছি, যখনই আপনি কোম্পানির শেয়ার কিনছেন আসলে সেই কোম্পানির একটা ছোট্ট অংশ আপনি কিনে ফেলছেন। মিউচুয়াল ফান্ড কোম্পানিরা যখন অন্য কোম্পানির শেয়ার কিনবে তখন সেই কোম্পানির একটা মালিকানা তো তারা পেয়ে যাচ্ছে। এবার সেই যে কোম্পানিগুলো আছে তারা তো কোয়ার্টারলি রেজাল্ট বের করে, তারা বিজনেস করলে তাদের লাভ হয়, প্রতি কোয়ার্টারে যে লাভ হয় সেই লাভের একটা অংশ তারা তাদের যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করে। এই ডিভিডেন্ডটা বিভিন্ন পার্সেন্টেজে হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন পার্সেন্টেজে ডিভিডেন্ড রিলিজ করে, কেউ 1% দেয়, কেউ 1.5% দেয়। আমি অ্যাভারেজ ধরে নিলাম 1 থেকে 1.5% ডিভিডেন্ড দিল, তাহলে বছরে 1 থেকে 1.5% তো ডিভিডেন্ড থেকে রিটার্ন এলো। কিন্তু এইটুকু রিটার্নে তো হবে না, তাহলে তো ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করে দেওয়া ভালো, সেখানে তো 6-7% রিটার্ন পাওয়া যায়। আর একটা রিটার্ন অপশান আছে, সেটাকে বলা হয় ক্যাপিটাল গেন। সেটা কি? যখন মিউচুয়াল ফান্ড কোম্পানি কোনো কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করছে তখন সেই শেয়ারটা যখন কিনছে তার একটা দাম আছে। মনে করুন আজকে 1,500 টাকা দিয়ে এইচডিএফসি ব্যাংকের শেয়ার কিনে নিলাম, 5 বছর পরে এইচডিএফসি ব্যাংক যদি ভালো পারফর্ম করে তখন এই এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দামও তো বেড়ে যাবে। দেখা যাবে 5 বছর পরে এই 1,500 টাকার শেয়ারের দামই 3,000 টাকা হয়ে গেল। তাহলে কি হলো? আপনার ডবল প্রফিট হয়ে গেল। আমি যদি পার্সেন্টেজে হিসেব করি প্রায় 14%-এর মতো রিটার্ন এসে যাচ্ছে। তো 14% এইখানে হলো, তারপরে ডিভিডেন্ড থেকেও কিছু রিটার্ন এলো, তো সব মিলিয়ে আপনার রিটার্নটা বেশি হলো। তো এইখান থেকে আপনি পরিষ্কার বুঝে গেলেন যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিটার্ন দুটো জায়গা থেকে আসে। প্রথম হচ্ছে ডিভিডেন্ড ইনকাম আর দ্বিতীয় হচ্ছে ক্যাপিটাল গেন। আচ্ছা, ইনভেস্ট করার জন্য আরেকটা জায়গাও আছে, সেটা হলো বিভিন্ন ধরনের প্রেসিয়াস মেটাল, যেমন ধরুন গোল্ড হতে পারে বা সিলভার হতে পারে, এখানে তো ইনভেস্ট করা যায়। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে এরকম সোনাদানাতে বা রূপোতে ইনভেস্ট হয়। তো এইগুলোকে বলা হয় মাল্টি অ্যাসেট ফান্ড। এই ফান্ডের ক্ষেত্রে কি হয়? সোনাতে ইনভেস্ট হতে পারে, রূপোতে ইনভেস্ট হতে পারে, ইভেন রিয়েল এস্টেটেতেও ইনভেস্ট হয়। তো এইবার যদি আপনি এই মিউচুয়াল ফান্ডের যে এনভায়রনমেন্ট সেটা যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে যে এর মোটামুটি 4টে কম্পোনেন্ট থাকছে। প্রথম যে কম্পোনেন্ট সেটা হলো ইনভেস্টার, মানে আমরা যারা টাকাটা ইনভেস্ট করছি। দ্বিতীয় কম্পোনেন্ট যেটা সেটা হলো কোথায় ইনভেস্ট করবো, সেটাও ক্লিয়ার হয়ে গেল, আইদার ডেটেতে ইনভেস্ট হবে অথবা ইকুইটিতে ইনভেস্ট হবে অথবা অন্য ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট হবে, যেমন গোল্ড হতে পারে বা রিয়েল এস্টেট হতে পারে। এইবার এই কোম্পানিটা তো ফর্ম করতে হবে, যারা কিনা বিভিন্ন পাবলিকের কাছ থেকে টাকাটা তুলে তারপর টাকাটা ইনভেস্ট করবে। তো যারা এই কোম্পানিটাকে ফর্ম করে তাদেরকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আর তাদের এই যে ইনভেস্টমেন্ট স্কিম সেটাকে বলা হয় মিউচুয়াল ফান্ড স্কিম। যেমন ধরুন আমি যখন বলছি এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, তো এই এইচডিএফসি মিউচুয়াল ফান্ডটা লঞ্চ করছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তার নাম হলো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ঠিক তেমনিভাবে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড আছে, তাদের যে পেরেন্ট কোম্পানি তার নাম হলো নিপন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ঠিক তেমনিভাবে এসবিআই আছে, অ্যাক্সিস আছে, যে কোনো ভালো ভালো ব্যাংক যেগুলো আছে না তাদের সবারই মোটামুটি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। আর সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো তারাই এই মিউচুয়াল ফান্ড স্কিমগুলোকে লঞ্চ করে। এবারে মিউচুয়াল ফান্ডের স্কিমও লঞ্চ হয়ে গেছে, এবার টাকাটা কে ইনভেস্ট করবে? একজন লোক তো থাকতে হবে যে এক্সপিরিয়েন্স আছে, যার এক্সপার্টাইজ আছে, যে কিনা আমাদের টাকাটা ভালোভাবে ইনভেস্ট করতে পারবে। তো যিনি এই কাজটা করেন তাকে বলা হয় ফান্ড ম্যানেজার। এবার ফান্ড ম্যানেজার একজনও থাকতে পারেন বা একাধিকও থাকতে পারেন। তো এই ফান্ড ম্যানেজারের কাজটা কি হলো? তিনি ডিসাইড করবেন যে যে টাকাটা জমা হলো সেই টাকাটা কোথায় ইনভেস্ট করবেন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছে মতো যেখানে খুশি ইনভেস্ট করতে পারেন না, তার জন্য একটা গাইডলাইন আছে এবং সেই গাইডলাইনটা যেটা চক আউট করে দিয়েছে সেটা হলো সেবি। সেবির পুরো নাম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটের ক্ষেত্রে সমস্ত রুলস রেগুলেশন কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু যাদের দ্বারা ডিসাইড হচ্ছে সেটা হলো সেবি। এইবার রামবাবু কিন্তু খুব হুঁশিয়ার মানুষ, তার মনে এই প্রশ্নটা আসছে, এই যে মিউচুয়াল ফান্ড কোম্পানির কথা বলছেন যারা এইসব বাজার থেকে টাকা তুলছে, আমরা টাকাটা জমা করছি, সমস্ত টাকা নিয়ে ভেঙে যাবে না তো? এরকম কত ঘটনাই তো ঘটছে, কদিন আগেই তো ঘটলো, সারদা, রোজ ভ্যালি,
সব টাকা নিল, তারপরে সব কেটে পড়লো, আমরাই ডুবে গেলাম। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এরকম হবে না তো, এই রিস্ক নেই তো। তো এই প্রসঙ্গে আপনাকে বলি, মিউচুয়াল ফান্ডেতে অনেক ধরনের রিস্ক আছে, কিন্তু এই রিস্কটা নেই যে আপনার টাকা জমা করে নেবার পর মিউচুয়াল ফান্ড কোম্পানি ভেঙে যাবে। কারণ এক্ষেত্রে সবার উপরে যে লক্ষ্য রাখছে সে হলো সেবি। সেবির অনেক রুলস রেগুলেশন আছে, যে কেউ এটা করতে পারে না। মিউচুয়াল ফান্ড আপনাকে যদি কোম্পানি খুলতে হয়, সেবির পুরো লাইসেন্স আপনাকে নিতে হবে, টাকা জমা রাখতে হবে, সেফটি সিকিউরিটির জন্য টাকা জমা রাখতে হবে, বিভিন্ন রুলস রেগুলেশন আছে। সুতরাং আপনার এই ভয়টা নেই যে কেউ টাকাটা নিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, রিস্ক এইটা থাকতে পারে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট হয় ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে, সেই কারণের জন্য বিভিন্ন কোম্পানির শেয়ার যখন ডাউন হয়ে যাবে তখন আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু কমে যেতে পারে। এই রিস্কগুলো থাকবে, মার্কেট রিস্ক থাকবে। কিন্তু চুরি হয়ে যাওয়ার যে ভয়টার কথা আপনি বলছেন, বা টাকা নিয়ে কেউ ভেঙে যাবে যে বলছেন, এই ভয়টা কিন্তু নেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। তো মোটামুটি মিউচুয়াল ফান্ডের ওভারভিউটা তো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবার মিউচুয়াল ফান্ডের অনেক ক্যাটাগরি আছে, প্রতিটা মিউচুয়াল ফান্ডের আবার সাব ক্যাটাগরিও আছে, সেইগুলোকে কিন্তু জানতে হবে। আজকের ভিডিওর এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে নিয়ে আসবো যে মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি কী কী আছে, আপনার জন্য কোন ক্যাটাগরিতে ইনভেস্ট করা উপযুক্ত হবে।